আমরা যদি ছয় দ্বারা পড়ি, ছয় দ্বারায় বলছে আপনার মানব পাচার নিষিদ্ধ করানো দণ্ড। এই ছয় দ্বারায় আপনার দুইটা উপধারা আছে এখানে, ছয়ের এক আর ছয়ের দুই। ছয়ের একে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি, যে তিন দ্বারায় যে মানব পাচারের সংজ্ঞা প্রদান করা হয়েছে, যে ক্রাইটেরিয়া গুলো প্রদান করা হয়েছে তিন দ্বারায়, সেই ক্রাইটেরিয়া গুলো যদি কেহ অবলম্বন করে আর কাউ যদি একটা পূরণ করে, সেক্ষেত্রে সেটা মানব পাচারের অপরাধ বলিয়া গণ্য হইবে। এটা বলা হয়েছে ছয়ের এক উপধারায়। আর ছয়ের দুই উপধারায় বলা হয়েছে এর সাজা হবে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সর্বোচ্চ যাবজ্জীবন, অনধিক যাবজ্জীবন। একটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে অনধিক আর একটা হচ্ছে অনূন্য। অনধিক মানে হচ্ছে বেশি নয়, মানে অধিক নয়। অনধিক যত বলবে তার অধিক নয় বা বেশি নয়, আর অনূন্য মানে হচ্ছে সর্বনিম্ন। কোথাও যদি লেখা দেখেন অনন্য, আইনের কোথাও যদি লেখা দেখেন অনন্য, এর মানে হচ্ছে সর্বনিম্ন। আর যদি আপনি অনধিক লেখা দেখেন তাহলে হচ্ছে আপনার যে এর বেশি নয়, এর বেশি নয় বা সর্বোচ্চ। ঠিক আছে? তাহলে আমরা এখানে আপনাদের বইতে লেখা আছে যে যদি এই মানব পাচার কেহ করে, মানব পাচারের দোষে যদি কেহ দায়ী হয়, এই দ্বারাই কিন্তু সবচেয়ে বেশি মামলা হয়। তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে, যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। এবং যদি যাবজ্জীবন না হয় সেক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর, মানে অনূন্য 5 বছর সশ্রম কারাদণ্ড। অনূন্য 5 বছর সশ্রম কারাদণ্ড। আমরা এর আগে দণ্ডবিধি পড়ানোর সময় বলছিলাম যে যাবজ্জীবন কারাদণ্ড সবসময় সশ্রম হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে যাবজ্জীবন কারাদণ্ড সবসময় এমসিকিউ হয়। আর বাংলাদেশী আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছরের কারাদণ্ডকে বোঝায়। যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছরের কারাদণ্ডকে বোঝায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন 5 বছর এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আর অনূন্য হচ্ছে 50,000 টাকা জরিমানা। এই যে কারাদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে, সেটা সশ্রম হবে এবং তার সাথে আবার 50,000 টাকা জরিমানাও হবে। এটা বলা হয়েছে, এটা কিন্তু বা জরিমানা নয়, এটা কিন্তু প্লাস জরিমানা। ঠিক আছে? আমি আগেই বলছি যে এখানে হচ্ছে এর সাথে দেখা যাবে আপনার যে কারাদণ্ডের সাথে প্লাস জরিমানাও হবে, এটা বলছে। এরপরে আমরা দেখবো সংঘবদ্ধ মানব পাচারের অপরাধের দণ্ড। যেটা আমরা সংঘবদ্ধ অপরাধের আমরা হচ্ছে সংজ্ঞা পড়ে আসছিলাম, একটু আগেই পড়ে আসছিলাম যে সংঘবদ্ধ, এই সংঘবদ্ধ পড়ে আসছিলাম আমাদের 2-এর 16 উপধারায়। তাহলে 2-এর এই 16 উপধারায় যে সংঘবদ্ধ অপরাধের কথা বলা হয়েছে মানব পাচার, সেই মানব পাচার যদি সংঘবদ্ধ ভাবে সব মানে কয়েকজন মিলে যদি সংগঠিত হয়ে মানব পাচারের কার্যক্রমে লিপ্ত হয় এবং সেটা যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে আপনার এই 7 ধারা মোতাবেক মামলা হবে এবং হচ্ছে এই 7 ধারায় তার পানিশমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ মৃত্যুদণ্ড, তারপরে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এছাড়া যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা না করা হয়, সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন 7 বছরের কারাদণ্ড হবে, সর্বনিম্ন 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে, প্লাস 5 লক্ষ টাকা জরিমানা হবে, প্লাস 5 লক্ষ টাকা জরিমানা হবে। এটা হচ্ছে সংঘবদ্ধ মানে অর্গানাইজ ক্রাইম। অর্গানাইজ যদি মানব মানব পাচারের অপরাধ ঘটে সেক্ষেত্রে 7 ধারা মোতাবেক। তাহলে 6-7, এই 6-7-এ অ্যাভেলেবেল মামলা হয় থানা ফাঁড়িতে। ঠিক আছে? এরপর আমরা দেখবো 8 ধারা। 8 ধারায় বলছে আপনার চেষ্টা চালানো। আপনার যদি কেউ চেষ্টা চালায়, এতক্ষণ আপনি অপরাধ করে ফেলছে সেটার দণ্ড দেখলেন, আর এখানে হচ্ছে যদি কেউ চেষ্টা চালায়, চেষ্টা ব্যর্থ হোক বা চেষ্টা সফল হোক সেটা বিষয় না, যদি কেউ চেষ্টা করে যে অপরাধ সংগঠনের প্ররোচনা প্রদান করে, মানে যদি লোভ দেখায়, লোভ দেখায় না, যে এই কাজটা করলে, যেমন বিদেশে নিয়ে যায়, অনেক সময় দেখবেন যে বিদেশে নাকি নিয়ে যায় লোভ দেখাইয়ে, মাসে 1 লক্ষ টাকা পাবি, 2 লক্ষ টাকা পাবি, যাই আকামা দেয় না, আটকাই রাখে, বিভিন্ন ভাবে এই হয়, সেক্ষেত্রে হচ্ছে এই মামলাগুলো। তাহলে এই যে প্ররোচনা প্রদান করা হয়, তাহলে অথবা ষড়যন্ত্র করা হয় বা প্রচেষ্টা চালানো হয়, তার দণ্ড। এখানেও দুইটা উপধারা আছে। 1 নম্বর উপধারায় আছে যে যদি কোনো ব্যক্তি মানব পাচার অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা প্রদান করে, ষড়যন্ত্র করে বা প্রচেষ্টা চালাইয়া সজ্ঞানে কোনো মানব পাচারের অপরাধ সংগঠন করে। ঠিক আছে? অর্থাৎ যাইনে শুই না, সজ্ঞানে মানে হচ্ছে নিজের জানা মতে যাইনে শুই না, যদি সে কি করে যে তার কোনো প্রকার মানব পাচার অপরাধ সংগঠিত করে। ঠিক আছে? অথবা এই অপরাধ করার উদ্দেশ্যে তাহার সম্পত্তি ব্যবহার করিবার অনুমতি প্রদান করিয়া বা কোনো দলিল দস্তাবেজ বাতিল, গোপন, অপসারণ, ধ্বংস, তাহার সত্ত্ব গ্রহণ করিয়া নিজেকে উক্ত অপরাধের সাথে জড়িত করে তিনি অনধিক 7 বছরের কারাদণ্ড।
এখন একটা হয়তো কথাটা বুঝতেন না, এখানে বলছে দলিল দস্তাবেজ কাগজপত্র কোনো কিছু হয় না। মানে বিষয়টা হলো এই যে আপনি এক জায়গায় কাজের জন্য গেলেন, আপনার একটা কাজের জন্য পাসপোর্ট আছে বা হচ্ছে আপনার একটা সার্টিফিকেট আছে, মনে করেন আপনি অনেক সময় দেখবেন বাংলাদেশেও হয় যে বিভিন্ন সময় সিকিউরিটি সার্ভিসে নিয়োগ হয় বা বিভিন্ন গুলশানে কিছু অফিস থাকে, বিভিন্ন জায়গায় নিয়োগ হয়, ওই নিয়োগের কথা বলে ভুয়া কিছু সার্কুলার দেয়, তারপর যাওয়ার ফলে ওখানে আটকায়, আটকানোর পরে হচ্ছে সার্টিফিকেট গুলো আটকাই রাখে, তারপর টাকা দাবি করে। যদি এরকম হয়, এরকমও যদি হয়, সেটা মানব পাচার বলে এই ধারায় হচ্ছে চেষ্টা করছে, সে অপরাধ সংগঠনের প্ররোচনা প্রদান করছে, কারণ সে যে বিজ্ঞপ্তি প্রদান করছে সেটা একটা প্ররোচনা, সেটা একটা লোভ। তারপর হচ্ছে ষড়যন্ত্র করছে, সে যে কাজটা করছে সেটা একটা ষড়যন্ত্র, এবং সে যে তাদেরকে এই টাকা আত্মসাতের এখন চেষ্টা করছে, এটা একটা প্রচেষ্টা করছে। তাহলে এগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন সাজা হবে মানে এটার সর্বোচ্চ সাজা হবে, এটার সর্বোচ্চ সাজা হবে 7 বছর এবং সর্বনিম্ন হবে 3 বছর প্লাস 20,000 টাকা জরিমানা, প্লাস 20,000 টাকা জরিমানা। এটা বলা হয়েছে আমাদের মানব পাচার আইনের কত 8 ধারায়, এটা বলা হয়েছে 8 ধারায়। আচ্ছা, এরপর 9 ধারা, 9 ধারায় বলা হয় না এরপর 8-এর 2 উপধারা আছে, 8-এর 2 উপধারায় আছে এই আইনের আওতাধীন কোনো অপরাধী অর্থাৎ সহযোগী হইলে, অর্থাৎ কেউ যদি সহযোগী হয়, অর্থাৎ আরো সহযোগিতা করে, এটার সাথে সংযুক্ত থাকে, এই সহযোগীও সমান দোষে দোষী হবে, এটাই বলা হয়েছে। যে সহযোগী হইলেও সে ব্যক্তি অপরাধের জন্য ধার্যকৃত দণ্ডের সমপরিমাণে দণ্ডে দণ্ডিত হইবেন, এটা বলা হয়েছে। অর্থাৎ অপরাধে যে সহায়তা করবে এখানে এই আইন অনুযায়ী, সেখানেও সে সে সহায়তাকারীও সমান দণ্ডের দণ্ডিত হবে, এটা বলা হয়েছে। এরপরে 9 নম্বরে বলা হয়েছে আপনার জবরদস্তিমূলক, জবরদস্তি বা দাসত্বমূলক শ্রম বা সেবা প্রদান করিতে বাধ্য করিবার দণ্ড। জবরদস্তি মানে হচ্ছে কাউকে যদি জোর করা হয়, জোর করে যদি দাসত্বমূলক শ্রম বাধ্য করে, সেক্ষেত্রে তার দণ্ড। যে বলছে কোনো ব্যক্তি যদি বেআইনি ভাবে অন্য কোনো ব্যক্তিকে তাহার বিরুদ্ধে কাজ করাইলে, তাহার বিরুদ্ধে যদি কাজ করায় অথবা কোনো শ্রমমূলক সেবা দান করিতে বাধ্য করে, অথবা ঋণ দান করিয়া রাখিলে, অথবা ঋণ দান করিয়া রাখিলে, বা বল প্রয়োগে যে কোনো ধরনের চাপ প্রয়োগ করিলে বা হুমকি প্রদর্শন করিয়া শ্রম বা সেবামূলক আদায় করিলে, শ্রমমূলক সেবা আদায় করিলে তিনি অপরাধ করিয়াছেন বলে গণ্য হইবে। এই 9 ধারা মোতাবেক জবরদস্তি দাসত্বমূলক অপরাধ করিয়াছেন বলে গণ্য হবে, যার জন্য তিনি সর্বোচ্চ 12 বছর, অনধিক 12 বছর, মানে 12 বছরের ঊর্ধ্বে নয়, অনধিক, তাহলে অনধিক 12 বছরের কারাদণ্ড এবং অনূন্য 5 বছর মানে সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ড প্লাস হচ্ছে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে, এটা বলা হয়েছে 9 ধারায়, এটা বলা হয়েছে 9 ধারায়। এই 4টা ধারা নিয়ে কারো কোশ্চেন থাকলে কোশ্চেন নিব। তাহলে আমরা এরপরে যাব 10 ধারায়। আমাদের 10 ধারায় বলা হয়েছে যে মানব পাচার অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যদি অপহরণ করে, এই যে অপহরণ কিডন্যাপ, যদি মানব পাচারের জন্য কি করে, অপহরণ করে, ঠিক আছে, সেই অপহরণ করলে কি হবে, বা চুরি করে বা আটক করে, বাচ্চা চুরি করে নিয়ে যায় না, বা আটক করে রেখে দেয় না, যদি সেক্ষেত্রে হয় তার দণ্ড, তার দণ্ডের কথা এখানে বলা হয়েছে। যে যদিও এই মানব পাচার অপরাধ সংগঠনের অভিপ্রায়ে বা যৌন শোষণ নিপীড়ন সহ এই আইনে কোনো ব্যক্তিকে যদি অপহরণ গোপন বা আটক করিয়ে রাখে, কোনো ব্যক্তিকে যদি অপহরণ গোপন বা আটক করিয়া রাখে, তাহলে তিনি কি হবে, এই 10 ধারা মোতাবেক মানব পাচার অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অপহরণ চুরি ও আটক করিবার দণ্ডে দণ্ডিত হইবেন, এবং তার সাজা হচ্ছে অনধিক 10 বছর মানে সর্বোচ্চ 10 বছর এবং অনূন্য হচ্ছে 5 বছর মানে সর্বনিম্ন 5 বছর সশ্রম কারাদণ্ড। এই অধ্যায়, এই মানব পাচার হচ্ছে অধ্যায়ে যত আমাদের আছে আইনে, যত কারাদণ্ড আছে সব সশ্রম কারাদণ্ড, ঠিক আছে, এবং অনন্য মানে, অনন্য মানে হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে, সরি, অনন্য মানে হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন 20,000 টাকা জরিমানা। তাহলে এখানে সাজা হয়েছে অনধিক, অনধিক মানে সর্বোচ্চ 10 বছর মানে 10 বছরের অধিক হবে না, আর অনন্য মানে হচ্ছে সর্বনিম্ন, সর্বনিম্ন হচ্ছে 5 বছরের সশ্রম কারাদণ্ড, আর অনন্য 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে, এটা বলা হয়েছে 10 ধারায়, ঠিক আছে। তাহলে 10-এর 1 গেল, 10-এর 2-তে আর একটা অপশন আছে, 10-এর 2-তে একটা অপশন আছে কি, যে মানব পাচারের অপরাধ সংগঠনের অভিপ্রায়ে কোনো ব্যক্তি যদি কোনো নবজাতক শিশুকে, এটা কিন্তু প্রায়শই ঘটে, হয় না, বাচ্চা হসপিটাল থেকে চুরি হয়ে যায়, এটা কিন্তু এই যে 10-এর 2 ধারা মোতাবেক পানিশমেন্ট হবে, ঠিক আছে। যদি কি হয়, তার শিশুর ক্ষেত্রে যদি অপরাধটা হয়, সেক্ষেত্রে এই 10-এর 2 ধারা প্রয়োগ করা হবে। তাহলে পরীক্ষা যদি আসে যে মানব পাচারের ক্ষেত্রে শিশুর জন্য
যে শিশুর ক্ষেত্রে মানব পাচার আপনার মানব পাচার আইনের কোন ধারায় বর্ণিত হয়েছে, তাহলে 10 ধারা বা 10-এর 2 উপধারা, 10-এর 2 উপধারা কি বলেছে? অভিপ্রায়ে কোনো ব্যক্তি যদি নবজাতক শিশুকে কোনো হাসপাতাল সেবা সদন যেখানে সেবা দেওয়া হয়, মাতৃ সদন, তারপর শিশু সদন, বা বা উক্ত নবজাতক শিশুর পিতামাতার হেফাজত হইতে চুরি করেন বা অপহরণ করেন, তাহলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন, অর্থাৎ সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। আর অনূন্য 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবে, এবং অনূন্য মানে সর্বনিম্ন 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হইবে। তাহলে এটা বলা হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা মনে রাখবেন যে শিশুর ক্ষেত্রে যা কিছুই মানব পাচার সংক্রান্ত ঘটুক, সেটা হসপিটাল থেকে চুরি করে নেক, বা হচ্ছে মায়ের কাছ থেকে নেক, বাবা মার কাছ থেকে নেক, স্কুল থেকে নেক, সেক্ষেত্রে এই 10-এর 2 উপধারা মোতাবেক। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে নিব। তাহলে এটা এটা ছিল আমাদের 10-এর 2 উপধারা। আমরা 11তে দেখবো। 11তে যদি এমন হয় যে পতিতাবৃত্তি বা অন্য কোনো যৌন শোষণ নিপীড়নের জন্য আমদানি বা হস্তান্তর করা হয়, হয় না যে যদি হয় পতিতাবৃত্তি, অনেকে এই সমস্ত কার্যক্রম করে, যে মহিলাদের সাথে কন্টাক্ট থাকে, তাকে পাচার করে দেশের অভ্যন্তরে বা দেশের বাহিরে, মনে করেন যে দেশের এক প্রান্ত থেকে তেতুলিয়া থেকে টেকনাফে তার এই পতিতাবৃত্তি করানোর জন্য ওখানে একটা তাদের সংঘবদ্ধ সংগঠন আছে, তার কাছে দিয়ে দেয়, এবং সে মহিলাও হয়তো বেশ কিছু টাকা পায় দেখে সে করে, কিন্তু তারপর হচ্ছে সেটা একটা মানব পাচার, শোষণ। ঠিক আছে, সেটা মানব পাচার শোষণ, যেটা আমরা পড়েছিলাম যে শোষণের দ্বারা আমরা ওই যখন সংজ্ঞা দিয়েছিলাম সেখানে শোষণ যে 2-এর 15-তে পড়েছিলাম। তাহলে সেইটার শাস্তিটা এখানে বলা হয়েছে যে পতিতাবৃত্তি বা অন্য কোনো ধরনের যৌন শোষণ নিপীড়নের জন্য যদি আমদানি করা হয়, অর্থাৎ আমাদের দেশ থেকে যদি বিদেশে প্রেরণ করা হয়, বা বিদেশ থেকে যদি বাংলাদেশে আনা হয়, অথবা মনে করেন দেশের এক প্রান্ত থেকে অন্য দেশে যে অন্য প্রান্তে যে অন্য মানে এই বাংলাদেশের ভিতরেই অন্য প্রান্তে যদি হস্তান্তর করা হয়, সেক্ষেত্রে এই যে পতিতাবৃত্তির উদ্দেশ্যে অথবা যৌন নিপীড়নের উদ্দেশ্যে যে তাকে হস্তান্তর করলো, উনি এই অপরাধ করেছেন বলে, শোষণের অপরাধ করেছেন বলে গণ্য হবে, এবং তার সাজা হবে অনধিক 7 বছর, অর্থাৎ 7 বছরের বেশি নয়, আর অনূন্য 5 বছর, অর্থাৎ 5 বছরের কম নয়, সশ্রম কারাদণ্ড হবে, প্লাস অনূন্য মানে হচ্ছে কমপক্ষে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা বলা হয়েছে 11 ধারায়। আমরা 12 ধারায় দেখবো। 12 ধারায় বলা হয়েছে পতিতালয় পরিচালনা। এই যে পতিতালয় হচ্ছে আপনার পরিচালনা থাকবে কোনো স্থানকে যদি পতিতালয় হিসেবে ব্যবহারের অনুমতি প্রদানের দণ্ড। আপনার কোনো স্থানকে যদি পতিতালয় হিসেবে ব্যবহার করা হয়, অথবা যদি পতিতালয় হিসেবে যদি ব্যবহারের অনুমতি প্রদান করা হয়, মনে করেন এক জায়গায় একটা জায়গা ভাড়া নেওয়া হলো, সে জানে যে তার কাছে আগেই কথা বলা হয়েছে যে আমি এই ব্যবসা করব, পতিতালয়ের জন্য এটা ব্যবহার করব, সেক্ষেত্রে এই যে অনুমতি প্রদান করবে, তার শাস্তির কথা বলা হয়েছে 12-এর 1 উপধারায়। তার শাস্তির কথা বলা হয়েছে 12-এর 1 উপধারায়। তাহলে এই যে ব্যক্তি অনুমতি প্রদান করলো, সে সহায়তা প্রদানকারী হিসেবে এখানে অপরাধী হবেন। ঠিক আছে, অপরাধী হবেন, যেটা আমাদের আগে আইনে বলাই আছে, কিছুক্ষণ আগে পড়ে আসছে যে যদি সহায়তা প্রদান করে সেও সমান অপরাধে অপরাধী হবে। তাহলে তার জন্য তার সর্বনিম্ন সাজা সাজা হচ্ছে 3 বছরের কারাদণ্ড, আর সর্বোচ্চ হচ্ছে 5 বছরের সশ্রম কারাদণ্ড। আর সর্বনিম্ন 3 বছর সশ্রম কারাদণ্ড, প্লাস এর সাথে কমপক্ষে 20,000 টাকা জরিমানা দণ্ডিত হইবেন। এখন এটা গেল 12-এর 1 উপধারা, এটা গেল 12-এর 1 উপধারা। এরপর দেখবো আমরা 12-এর 2 উপধারা। 12-এর 2 উপধারায় বলছে 2টা দফা আছে, ক আর খ দফা। বলছে কোন ব্যক্তি, এই ব্যক্তি বলতে বলছে কি ভাড়াটিয়া ইজারাদার, এই যে যে দেখলেন যেটা যে ভাড়াটিয়া ইজারাদার অথবা হচ্ছে দখলদার। ইজারাদারের ইংরেজি হচ্ছে লিজ, ইজারাদারের ইংরেজি হচ্ছে লিজ। তাহলে হচ্ছে ইজারাদার, দখলদার বা কোনো স্থানে যদি ঠিক আছে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, যদি এই সব স্থান যে ভাড়াটিয়া থাকতে পারে, ইজারাদার থাকতে পারে, যেমন দারোয়ান ভাড়াটিয়ার জন্য থাকে, অথবা দখলদার, কোনো স্থান যদি দেখাশোনার দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি থাকেন, এই ব্যক্তি যদি যাইনা শুইনা উক্ত স্থান বা ইহার কোনো অংশ বিশেষ পতিতালয় হিসেবে ব্যবহার করার অনুমতি প্রদান করেন, সেক্ষেত্রেও ওই সেম অবস্থায় এখানে যে একই সাজা হবে, অর্থাৎ
অনধিক 5 বছর, 5 বছরের বেশি না, অনূন্য 3 বছর, 3 বছরের কম নয়, আর হচ্ছে 20,000 টাকা, আর 20,000 টাকার কম নয়, এটা জরিমানা হবে। আর একটা বলছে যে যদি কোনো বাড়ির মালিক, এবার খ, খ দফায় বলছে যে কোনো বাড়ির মালিক ইজারা দাতা, অর্থাৎ বাড়ির মালিক এবং যে ইজারা দেছে, অথবা জমির মালিক, উক্ত মালিক ইজারার কোনো প্রতিনিধি যদি উক্ত বাড়ি বা উহার কোনো অংশ বিশেষ প্রতিলোপনা হিসেবে ব্যবহৃত হয় জানা সত্ত্বেও এই জমি ভাড়া প্রদান করে, অর্থাৎ বাড়িওয়ালা যদি জানে, যেমন বাড়ির যদি দারোয়ান থাকে, বা যে ব্যক্তি হচ্ছে বাড়িওয়ালার এই টাকা টোকা তোলে, ভাড়া তোলে, দেখাশোনা করে, এই ব্যক্তি যদি, তো অবশ্যই তো বাড়িওয়ালাকে জানায় যে এই ইউনিট ভাড়া দিছি এই কাজের জন্য, তখন যদি সেই ব্যক্তিও জানিয়ে, যদি বাড়িওয়ালা বা হচ্ছে ওই জমির মালিক যদি যা আছে সম্পত্তির মালিক, সে যদি হচ্ছে এটা ভাড়া প্রদান করতে স্বীকৃতি প্রদান করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই সেম শাস্তি হবে, যে আপনার অনধিক 5 বছর, অর্থাৎ 5 বছরের বেশি নয়, আর হচ্ছে অনূন্য 3 বছর, 3 বছরের কম নয়, এই দণ্ডে দণ্ড হবে, এবং অনূন্য 20,000 টাকা জরিমানা প্রদান করা হবে। এটা বলা হয়েছে আমাদের 12-র 2 উপধারা, অর্থাৎ 12-র 1 উপধারা আর 2 উপধারা দুইটাই শাস্তি একই, 12 ধারায় শাস্তি একই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখবো পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান। তাহলে এর আগে তো দেখলেন আপনি পতিতালয়, পতিতালয়ের জন্য আপনি স্থানান্তর, তারপর দেখলেন আপনার পতিতালয় পরিচালনা এবং ব্যবহারের অনুমতি, আর এবার দেখলেন যদি চেষ্টা করা হয়, এবার অপরাধটা সংগঠিত হয় নাই কিন্তু যদি চেষ্টা করা হয়, এটা বলা হয়েছে 13 দ্বারা, যে পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানাইবার দণ্ড। এখন আহ্বান কিভাবে জানায়, যদি কোনো ব্যক্তি কোনো হচ্ছে নারীকে অথবা মহিলা মানুষকে কি করে, যে রাস্তায় বা জনসাধারণের ব্যবহার যে স্থানে, অথবা গৃহে বা বাসগৃহেও হতে পারে, ঠিক আছে, বা গৃহের অভ্যন্তরে বা গৃহের বাহিরে পতিতাবৃত্তি করার জন্য মুখের ভাষার মাধ্যমে, ঠিক আছে, অথবা হচ্ছে অঙ্গভঙ্গির মাধ্যমে, অথবা হচ্ছে অশালীন ভাবভঙ্গি দেখায়, ঠিক আছে, অশালীন ভাবভঙ্গি দেখাইয়ে কোনো ব্যক্তিকে আহ্বান করিলে, ঠিক আছে, আহ্বান করিলে অপরাধ করিয়েছেন, অর্থাৎ আহ্বান যদি করে, আর সেক্ষেত্রে যদি ওই মহিলা অভিযোগ প্রদান করে বা মামলা দায়ের করে, সেক্ষেত্রে এই 13 ধারা মোতাবেক তিনি অপরাধ করিয়েছেন বলিয়া গণ্য হইবে, অপরাধ করিয়েছেন বলিয়া গণ্য হইবে। আচ্ছা, এটা এবং এর সাজার কথা বলা হয়েছে অনধিক 3 বছর, অর্থাৎ 3 বছরের বেশি হবে না, ঠিক আছে। আর হচ্ছে সশ্রম কারাদণ্ড হবে, এবং এর সাথে 20,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। এই একটা দ্বারাই শুধু বলছিলাম যে আপনার এই টোটাল মানব পাচারের ভিতরে একটা ধারায় আছে যেখানে অথবা আহ অর্থদণ্ড আছে, এছাড়া আর কোনো ধারায় নাই। আমাদের 14 ধারায়, 14 ধারায় বলছে ভিকটিম বা মামলার সাক্ষীকে, অর্থাৎ এই মানব পাচার আইনে যে মামলা হবে সেই মামলায় যে ভিকটিম থাকবে, অথবা যে এই মামলায় যে সাক্ষী প্রদান করবে, তাকে যদি ভীতি প্রদর্শন করা হয়, তাকে যদি হুমকি প্রদান করা হয়, ঠিক আছে, তাকে যদি কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করা হয়, অর্থাৎ তার সাক্ষী দানের পথে যদি কোনো প্রকার বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, তাহলে এই তদন্ত কার্যে যদি কোনো রূপ গুরুতর বিঘ্ন সৃষ্টি হয়, যার ফলে অবশ্যই গুরুতর বিঘ্ন সৃষ্টি হবে, অর্থাৎ বাধার সৃষ্টি হবে, বা কোনো প্রকার তদন্ত কার্যক্রমে কোনো ধীরগতি পরিস্ফুলিত হয়, তাহলে এই ব্যক্তি ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদান করিয়েছেন বলে গণ্য হবে। এবং এর শাস্তিটাও অনেক বেশি রাখা হয়েছে, এর শাস্তিটা রাখা হয়েছে অনধিক 7 বছর, মানে 7 বছরের বেশি নয়, এবং হচ্ছে অনূন্য 3 বছর, মানে 3 বছরের কম নয়, সশ্রম কারাদণ্ড, অর্থাৎ 3 থেকে 7 বছর, সর্বনিম্ন 3, সর্বোচ্চ 7 বছর সশ্রম কারাদণ্ড হবে, প্লাস এর সাথে কমপক্ষে 20,000 টাকা জরিমানা হবে। অনূন্য, অনূন্য মানে হচ্ছে কমপক্ষে, ঠিক আছে, অনূন্য মানে হচ্ছে কমপক্ষে বা নিম্নতম, এই নিম্নতম হচ্ছে 20,000 টাকা অর্থদণ্ড জরিমানা প্রদান করতে হবে। এটা বলা হয়েছে 14 দ্বারা, কারণ এই মানব পাচার আইনে মামলা হলে অনেক সময় এটা হয়, দেখা যায় যে সাক্ষীকে সাক্ষী প্রদান করতে দেবে না, হুমকি প্রদান করে, ভয়ভীতি প্রদর্শন করে, বাধার সৃষ্টি করে, অথবা দেখা যায় আইওকে সহযোগিতা করা হয় না, সেক্ষেত্রে আপনার এই 14 ধারা মোতাবেক হচ্ছে এখান থেকে আপনার অ্যাকশন নিতে পারবে। এটা বলা হয়েছে আমাদের 14 ধারায় মানব পাচার আইনে। আমরা 15 ধারা, এই যে আপনি পড়ছেন, এই 15 ধারা এখন আমরা পড়বো যে মিথ্যা মামলা। এখন যদি মামলাটা কেউ মিথ্যা করে, সেক্ষেত্রে এখানে 2টা উপধারা আছে, সেই ক্ষেত্রে এখানে 2টা উপধারা আছে। আমরা দেখবো যদি এই মানব পাচার আইনে কেউ মিথ্যা মামলা দায়ের করে, তার উদ্দেশ্য থাকে যে, কোনো ব্যক্তির উদ্দেশ্য থাকে যে এটা যে মিথ্যা মামলা করে হয়রানি করা হবে তাকে, ঠিক আছে, অথবা হচ্ছে তাকে কিছুদিন ভোগান্তিতে রাখা হবে, তার সামাজিক ক্ষতি করা হবে, বা
তার অর্থনৈতিক ক্ষতি সম্পাদন করা হবে। এই রকম যদি প্রক্রিয়া যদি অপব্যবহার করে এবং তাহা যদি বাধ্য করে অথবা যদি বাধ্য করে, তাহলে এই ক্ষেত্রে মিথ্যা মামলা করিয়াছেন বলে অভিযুক্ত হইবেন এবং হচ্ছে তার শাস্তি হবে। তার শাস্তি হবে কি? শাস্তি হবে অনধিক 5 বছর, অর্থাৎ 5 বছরের বেশি নয়। আর অনূন্য হচ্ছে 2 বছর, মানে 2 বছরের কম নয়, 2 বছরের কম নয়। এবং এটা হবে সশ্রম কারাদণ্ড। আগেই বলেছি এই আইনে যত সাজা হবে সব সশ্রম কারাদণ্ড হবে। সশ্রম কারাদণ্ড হবে এবং অনূন্য মানে কমপক্ষে 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা বলা হয়েছে 15-এর 1 উপধারায়। কমপক্ষে কমপক্ষে 20,000 টাকা অর্থদণ্ড। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে মিথ্যা মামলা করার শাস্তি কি? মিথ্যা মামলা করার এই মানব পাচার আইনে মিথ্যা মামলা করার শাস্তি হচ্ছে অনূন্য 2 বছর মানে কমপক্ষে 2 বছর, আর অনধিক 5 বছর, সর্বোচ্চ 5 বছর সশ্রম কারাদণ্ড, প্লাস হচ্ছে কি কমপক্ষে 20,000 টাকা জরিমানা, অনূন্য 20,000 টাকা জরিমানা। এটা বলা হয়েছে 15-1। আর 15-2-তে একটা ক্লোজ বলা হয়েছে। এই ক্লোজে বলা হয়েছে আপনার, যদি এখানে স্বীয় একটা ক্ষমতা আছে এই আমল যদি নিয়া বিচার শুরু করিতে পারবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি মনে করে তাহলে এই অপরাধটা আমলে নিয়া সে বিচার শুরু করবে, চার্জ গঠন করে বিচার শুরু করবে। আর যদি মনে করে, তার মনে হয় যে না এটা মিথ্যা, প্রাথমিক সাক্ষ্য প্রমাণে যদি মনে হয় যে এটা মিথ্যা, তাহলে সে এর কারণ, এই যে মিথ্যা এটা কি কারণে হচ্ছে, এটা মিথ্যা বা কি কারণে এটা খারিজ করে দিয়ে সে এটাকে মামলা থামাই রাখতে পারবে, অর্থাৎ না নাকচ করে দিতে পারবে। এটা বলছে যে কারণ লিপিবদ্ধ করিয়া মূল মামলার বিচার স্থগিত করিতে পারবে। যদি ম্যাজিস্ট্রেট এটা মনে করে বা ট্রাইব্যুনাল মনে করে, তাহলে এটা কি করতে পারবে? এটা বন্ধ করে দিতে পারবে, স্থগিত করে দিতে পারবে। এটা বলা হয়েছে এই 15-2 উপধারায়। ঠিক আছে, অর্থাৎ কোনো পর্যায়ে মামলার যদি কোনো পর্যায়ে তদন্তের কোনো পর্যায়ে যাই যদি মনে হয় ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য প্রমাণ দেখা যে না এটা মিথ্যা মামলা, সেক্ষেত্রে সে এটা থামাই দিতে পারবে, স্থগিত করে দিতে পারবে, বন্ধ করে দিতে পারবে। আর আমাদের এবার পড়বো 16 ধারা। এই 16 ধারায় হচ্ছে এই মানব পাচার যে আইনটা, এই মানব পাচারের আইন হচ্ছে আমলযোগ্য, অজামিনযোগ্য, অআপসযোগ্য। সেম ঘটনা যে আমলযোগ্য, অজামিনযোগ্য আর হচ্ছে অআপসযোগ্য। এই সেম ঘটনা আছে আপনার পর্নোগ্রাফি আইন, যেখানে আমি পড়িয়েছিলাম। পর্নোগ্রাফি আইনেও আপনাদের বলেছিলাম যে এই মামলা যদি কেউ অ্যারেস্ট হয়, এই পর্নোগ্রাফি মামলা এবং মানব পাচার মামলায় সেম কথা, যদি কাউকে অ্যারেস্ট করা হয়, যতদিনে বিচার কার্য সম্পাদন না হবে ততদিন ওকে জেল খাটতে হবে, ততদিন সে আটক থাকবে, মানে ততদিনে তার জামিন দেওয়ার কোনো সুযোগ নাই। এটা বলা হয়েছে 16 ধারায়। তবে জামিন দেওয়ার সুযোগ একটা জায়গায় থাকবে, সেটা আমরা একটু পরে দেখবো, কিন্তু পর্নোগ্রাফিতে কোনো সুযোগ নাই। ঠিক আছে, এবং হচ্ছে সাইবার সিকিউরিটির যে মামলা ছিল, সাইবার সিকিউরিটিতেও কিছু কিছু ক্ষেত্রে আছে। ঠিক আছে, তাহলে আপনার বিষয় হলো এটা মনে রাখতে হবে যে অপরাধের আমলযোগ্য, এটা আমলযোগ্য, অআপসযোগ্য মানে আপোষ করা যাবে না, মিটমাট করা যাবে না। আর একটা হচ্ছে আপনার যে জামিন যোগ্যতা, যে জামিন প্রদান করা যাবে না। কারণ মামলা যেহেতু হয়, মামলা তো আমলযোগ্য দ্বারাই সাধারণত হয়। এখন পড়বো আমরা তদন্ত। তদন্ত এখানে কটা উপধারা আছে, এখানে 1 নম্বর উপধারা, এখানেও সেম ঘটনাই বলা হয়েছে তদন্ত পুলিশ করবে। এবং সেক্ষেত্রে সাব ইন্সপেক্টরের নিম্নে নহে এমন পদমর্যাদার পুলিশ পুলিশ কর্মকর্তা এই আইনের অধীন তদন্ত কার্য সম্পাদন করবে। এটা বলা হয়েছে আমাদের 19-এর 1 উপধারায়। আর 19-এর 2 উপধারায় বলা হয়েছে যদি এমন কোনো অভিযোগ আসে যে কোনো ব্যক্তি মানব পাচারের জন্য ইমিডিয়েট আটক আছে, কোথাও তাৎক্ষণিক আটক আছে, সেক্ষেত্রে এরকম অভিযোগ আসলে সে মামলা গ্রহণ না করিয়াও কি করতে পারবে, যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি। যেটাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি মানে প্রতিরোধমূলক ব্যবস্থা, এবং হচ্ছে তদন্ত কার্যক্রম সম্পাদন করতে পারবে। এটা বলা হয়েছে আমাদের 19-এর 2 উপধারায়। আর 3 উপধারায় বলা হয়েছে যেদিন থেকে তদন্তের আদেশ প্রাপ্ত হইবে, ট্রাইব্যুনাল অথবা হচ্ছে এই মামলার অধীনে যেদিন হচ্ছে তদন্তের আদেশ প্রাপ্ত হবে, সেদিন থেকে হচ্ছে গিয়ে আপনার 90 কার্য দিবসের মধ্যে এই মামলার তদন্ত কাজ সম্পাদন করতে হবে। তাহলে 90 কার্য দিবসের মধ্যে মানে হচ্ছে শুক্র শনিবার এবং অন্য কোনো যে বন্ধ থাকবে সেই বন্ধের দিন ব্যতীত কি করতে হবে, এই মামলার কার্যক্রম সম্পাদন করতে হবে। এটা বলা হয়েছে। তা তাহলে আমাদের এটা গেল, এটা গেল আমাদের হচ্ছে 3 উপধারায়। এরপর হচ্ছে
আমাদের 19-এর চাইর উপধারা, চাইর উপধারায় বলা হয়েছে যদি আপনি ওই 90 কার্য দিবসের মধ্যে যদি আপনি সম্পন্ন না করতে পারেন, ঠিক আছে, 90 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত কার্যক্রম শেষ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আপনার এই 90 কার্য দিবস শেষ হওয়ার কমপক্ষে 3 দিন আগে, মানে কমপক্ষে 3 কার্য দিবস আগে, এই যে 90 কার্য দিবস তার সেটা শেষ হওয়ার কমপক্ষে 3 কার্য দিবস আগে বা কর্মদিবস আগে আপনার যে সিনিয়র আছে, অর্থাৎ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ মানে সুপারভাইজিং অফিসার, তদারকি অফিসার, যেমন আপনারা দেখবেন যে ওই যে তদন্তের জন্য একটা নির্দেশ দেওয়া হয় সার্কেল অফিস থেকে এডিশনাল এসপি স্যারের মাধ্যমে, তাহলে ওই নিয়ন্ত্রণকারী অফিসারের মাধ্যমে কি করতে পারবেন, তার কাছে আরো আপনি, অথবা আপনার যে ট্রাইব্যুনাল মানে যে আদালতে মামলা চলে সেখানে আপনি হচ্ছে আরো 30 দিনের জন্য, 30 কার্য দিবসের জন্য আবেদন করতে পারবেন। এটা বলা হয়েছে, ঠিক আছে, 30 কার্য দিবসের জন্য আবেদন করতে পারবেন, এটা বলা হয়েছে হচ্ছে আপনার 19-এর চাইর উপধারায়। এরপরে বলা হয়েছে তাহলে আম, এরপরে আমাদের এখানে বলছে সময়সীমা বৃদ্ধি করতে পারবে, যে তদন্তের সময়সীমা স্বীয় বিবেচনায় যদি ট্রাইব্যুনাল মনে করে যে আপনার তদন্ত সময়সীমা বৃদ্ধি করা দরকার, সেক্ষেত্রে বৃদ্ধি করবে, আর যদি মনে করে না সেক্ষেত্রে না। আমরা 5 নম্বরে আরেকটা বলছে, 5 নম্বরে বলছে যদি এই তদন্তর ক্ষেত্রে এমন প্রয়োজন হয় যে বিদেশি সাক্ষ্য গ্রহণ করতে হয় বা আইওকে বিদেশে ভ্রমণ করতে করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই আইওকে বিদেশে যাওয়ার জন্য তাকে সহযোগিতা করতে হবে এবং তার খরচ বহন করা হবে এবং তাকে সকল ধরনের প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে যে আপনার 19-এর 5 উপধারায়, যে আইওর যদি প্রয়োজন হয় যে এই মামলা তদন্তের সাক্ষ্য প্রমাণ সংগ্রহের স্বার্থে বিদেশে যাওয়া প্রয়োজন, সেক্ষেত্রে তাকে সব ধরনের প্রশাসনিক সহায়তা প্রদান করতে হবে এবং হচ্ছে এটা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যাবে, অর্থাৎ আদালতের অনুমতি সাপেক্ষে সে যাবে এবং হচ্ছে তার যে আসা যাওয়ার আর্থিক খরচ আছে, সহায়তা আছে, সেটা সরকার বহন করবে। ঠিক আছে, এটা বলা হয়েছে 19-এর 5 উপধারায়। ঠিক আছে, এবং প্রয়োজনে যদি সেখানে দরকার হয় যে একটা দল গঠন করে বিদেশে পাঠাতে হবে, সেটা পাঠাতে হবে। আমরা দেখবো 6 উপধারায়, 6 উপধারায় বলা হয়েছে এই আইনের অধীনে পুলিশের তদন্ত, নিরাপত্তা বিধান এবং প্রতিযোগিতামূলক কার্যক্রম দায়িত্বের সমন্বয় করতে হবে। অর্থাৎ এই আইনের আলোকে যে পুলিশের তদন্ত, সেটার নিরাপত্তা, যে তদন্তকারী কর্মকর্তা থাকবে তারও নিরাপত্তা বিধান করতে হবে, প্রতিযোগিতামূলক কার্যক্রম দায়িত্ব সমূহের সমন্বয় করতে হবে। তদারক করিবার উদ্দেশ্যে সরকার সরকারি গেজেট বা প্রজ্ঞাপন দ্বারা পুলিশ সদর দপ্তরে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করবে। অর্থাৎ যে ব্যক্তি বিদেশে যাবে সে বা যে দল বিদেশে যাবে তাদের কার্যক্রম তদারকির জন্য প্রয়োজনে সরকারের গেজেটে প্রজ্ঞাপন দ্বারা পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ সদর দপ্তর একটা মনিটরিং সেল হচ্ছে গঠন করবে। এটা বলা হয়েছে 6 উপধারায়। তাহলে 6টা উপধারায় 1 নম্বরে বলা হয়েছিল আপনার যে আইও আইও কোন পদমর্যাদার হবে, 2 নম্বরে বলা হয়েছিল আপনার যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে মামলা হওয়ার আগে, আর 3 নম্বরে বললো 19-এর 3-এ বললো যে 90 দিন, 90 কার্য দিবস, 4-এ বললো যদি 90 কার্য দিবসে না হয় তাহলে আরো 30 কার্য দিবস। আর আপনার 5 নম্বরে বলছে যে যদি অন্তরাষ্ট্রীয় যদি প্রয়োজন হয়, যে বিদেশে যাওয়ারও প্রয়োজন হয়, সেক্ষেত্রে দল গঠন করে বিদেশে পাঠানো যাবে। আর 6-এ বলছে যে পুলিশের তদন্ত নিরাপত্তা করতে হবে। এটা আছে। এরপর মনে হয় আছে আমাদের 19 21 দ্বারা, 21 দ্বারায় বলছে মানব পাচার অপরাধে ট্রাইব্যুনাল গঠন। এই ট্রাইব্যুনাল গঠন, এখানেও বেশ কয়েকটা উপধারা আছে। আমরা উপধারা থেকে যদি দেখি, বলছে মানব পাচার অপরাধ দমনের জন্য একটা মামলার বিচারের জন্য সবার একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তবে যেখানে ট্রাইব্যুনাল নাই, যে জেলায় বা যেখানে ট্রাইব্যুনাল নাই, সেখানে এই মানব পাচার অপরাধের বিচার হবে নারী শিশু নির্যাতন দমনে। ঠিক আছে, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে উক্ত জেলার মানব পাচার অপরাধের জন্য বিচারের জন্য, ঠিক আছে, বিচারের জন্য কি করা হবে, নিয়োগ প্রদান করা হবে। এটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ, যে যে জেলায় মানব পাচার ট্রাইব্যুনাল নাই সেই জায়গায় হবে নারী শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালকে এর বিচারের দায়িত্ব প্রদান করতে হবে। এটা বলা হয়েছে আপনার 21-এর 21-এর 1 উপধারা, 21-এর 2 উপধারায়। আর 21-এর 1 উপধারায় বলছে একটা ট্রাইব্যুনাল গঠন করতে হবে সরকারি গেজেট বা গেজেট দ্বারা। এটা বলা হয়েছে 21-এর 1-এ। আর 21-এর 2-তে বলছে যদি আপনার ট্রাইব্যুনাল না থাকে, সেক্ষেত্রে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে দায়িত্ব প্রদান করা হবে। আর 3-এ বলছে আপনার ওই অপরাধ সমূহের বিচার কেবল এই আইনের অধীনেই গঠিত হবে, এই অপরাধের ট্রাইব্যুনালের এই আইনের অধীনেই হবে। আর আপনার 4-এ বলছে যে ক্ষমতাপ্রাপ্ত ট্রাইব্যুনালের বিচার করিতে পারবে।
কি বলছে, যদি ক্ষমতাপ্রাপ্ত ট্রাইব্যুনালের পরিবর্তে যাকে দায়িত্ব দেওয়া হবে সে বিচার করিতে পারবে। আর আমাদের 5 নম্বরে বলছে যে যদি কোনো আদিবাসী থাকে, অর্থাৎ বিদেশিরা যদি আমাদের দেশে থাকে, তারা যদি কোনো অঞ্চলে এই মানব পাচারের অপরাধ সংগঠন করে, সেক্ষেত্রে তাকে, সে যে জায়গায় অবস্থান করতেছে সেই জায়গায় ওখানের যে ওই ওই এলাকার ট্রাইব্যুনালে তার বিচার করা যাবে, অথবা যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হবে ওখান থেকে, ঠিক আছে, ওখানে তার হচ্ছে বিচার করা যাবে, অথবা সে যে নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আসছে বা কাজ করে যে সংস্থায়, সেই সংস্থা যেখানে অবস্থিত সেখানেও এই বিচার প্রদান করা যাবে। এটা বলা হয়েছে 21। এরপর যদি আমরা 21-এর এটা বলা হয়েছে, এরপরে 21-এর পর আমাদের কত আছে কেউ বলতে পারবেন? স্যার এখানে এক, স্যার এক, তাহলে যদি আমি বলি 21-এর পর আছে আমাদের 22। যদি আমরা দেখি, 22-এ আছে ট্রাইব্যুনালের ক্ষমতা। ঠিক আছে, 22-এর কয়েকটা উপধারা আছে। ট্রাইব্যুনালের ক্ষমতায় আছে আপনার 1 নম্বরে বলছে সকল ক্ষমতা ট্রাইব্যুনালের হাতে ন্যস্ত থাকবে, এটা বলা হয়েছে 22-এর 1-এ। যে যদি কোনো দলিল, দস্তাবেজ বা আদেশ বা প্রতিষ্ঠান তাহাদের নিকট থাকে, তা ওই ট্রাইব্যুনাল উত্থাপন করার জন্য নির্দেশ প্রদান করতে পারবে, এটা বলা হয়েছে আপনার 22-এর 1-এ। এরপর যদি দেখি আমাদের দুইতে, বলা হয়েছে যে কমিশনের মাধ্যমে সরাসরি, যদি এমন হয় কোনো ক্ষেত্রে যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ করতে পারবে, অর্থাৎ বিদেশে অবস্থানরত আছে, ভিডিও কলের মাধ্যমে যে সাক্ষ্য, ইলেকট্রনিক প্রক্রিয়ায় বলতে বুঝাইছে যে ভিডিও কলের মাধ্যমে সাক্ষ্য, সেটা অনুমতি সাপেক্ষে এবং সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা যাবে। এবং যদি এমন হয় যে কোনো বিশেষ সংস্থা যারা হচ্ছে গিয়ে সাক্ষী দিতে আসবে, সরকারি সংস্থা, তারা যদি সাক্ষী দিতে না আসে, কোনো প্রকার গেজেট আকারে বা কোনো প্রকার লিখিত বিবৃতি প্রদান করে, সেক্ষেত্রে ওই সাক্ষ্যই সাক্ষ্য, ওই বিবৃতি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে। এটা বলা হয়েছে 2 উপধারায় 22-এর। আর 23-এ বলা হয়েছে যে ট্রাইব্যুনাল নির্ধারিত মেয়াদ পর্যন্ত, অর্থাৎ যতদিন এই মামলাটা শেষ না হবে ততদিন ওই নির্ধারিত মেয়াদ পর্যন্ত এবং শর্তাধীনে, দেখেন এই এই নির্ধারিত মেয়াদ পর্যন্ত স্থায়ী হবে, এবং যদি মনে হয় যে মামলাটা যথেষ্ট আমলযোগ্য না, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল এই আপনার 22-এর 3 উপধারা মোতাবেক এই নির্দিষ্ট নির্ধারিত মেয়াদ পর্যন্ত শর্তাধীনে এই অপরাধীকে জামিন প্রদান করতে পারবে। দেখেন, জামিন, এটা কিন্তু অজামিনযোগ্য মামলা, কিন্তু ট্রাইব্যুনাল যদি মনে করে যে মামলাটি তত একটা আমলযোগ্য না, সেক্ষেত্রে সে হচ্ছে এই অনুযায়ী সে জামিন প্রদান করতে পারবে, এটা বলা হয়েছে। এবং সে যখন জামিন প্রদান করবে, সেক্ষেত্রে সে সরকারি যে বেসরকারি আশ্রয় কেন্দ্র বা আছে, যে জায়গায় মানে সরকারি কর্মচারী আছে, পুলিশ আছে, এদের কাছে সময় সময় আইসা যদি বইলে দেয়, আদালতে আদেশ দিয়ে দেয়, সেক্ষেত্রে আইসা মাঝে মাঝে দেখা করে যাবে, অর্থাৎ সশরীরে দেখা করে যাবে, হাজিরা প্রদান করতে হবে। এটা বলা হয়েছে 6-তে, যে হাজিরা প্রদান করতে হবে। ঠিক আছে, এতটুকু ছিল। আর একটা বলছে যে যদি কাউকে সংশোধনের প্রয়োজন হয়, সংশোধনের প্রয়োজন হলে তাহলে নির্ধারিত সরকারি বেসরকারি আশ্রয় কেন্দ্র যেগুলো আছে বা অধিদপ্তর আছে বা সমাজসেবা অধিদপ্তর আছে, সেগুলোর হেফাজতে তাকে প্রেরণ করা যাবে। এটা বলা হয়েছিল 3 উপধারায় বা 22-এর। ঠিক আছে, এটা ছিল 22-এর 3 উপধারা। আমাদের মনে হয় ক্লাস যাবে এনে কাটি শেষ তো